ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 তোমাদেরকে আমি যেমনটা বলেছিলাম তোমাদের ফোর্থ সেমের কিন্তু স্টেপ বাই স্টেপ সব ক্লাস সম্পূর্ণ ফ্রি অফ কস্ট ইউটিউবের মধ্যে পেয়ে যাবে এবং চাইলে তোমরা পেড ব্যয়ে যুক্ত হতে পারো। সেখানে সমস্ত নোটস থেকে শুরু করে সমস্ত রাইটিংস কীভাবে লিখবে সবটাই শিখিয়ে দেওয়া হবে, কারণ ডেসক্রিপটিভ পরীক্ষা এবারে জানো। তো আজকে আমরা 3 কোশ্চেন যেটা রয়েছে তার সম্পূর্ণ ডিটেলসে তোমাদের পড়িয়ে দেবো। আমি তোমাদের বলেছিলাম যে কোনো একটা টেক্সট ভালো করে করতে হবে 6 মার্কের জন্য, এবং ভালোভাবে করলে কিন্তু সেখানে 6 মার্ক তোমরা ইজিয়ে লিখতে পারবে। তো আমার মনে হয় এই টেক্সটটা তোমাদের কাছে আরও সহজ মনে হবে, যেটা তোমরা একবার পড়লে এর থেকে কিন্তু যে কোনো কোশ্চেন তোমরা লিখে আসতে পারবে। তো সম্পূর্ণ এক্সপ্লেনেশন দেখে নাও, আর প্রচুর বন্ধুদের শেয়ার করো। আর সিলেবাসটা দেখো, এই ভিডিও ডিসক্রিপশনে সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি, সিলেবাসটা দেখে নেবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট দেখে নেবো যে উনি কোথা থেকে বিলং করছেন। উনি রাশিয়ান রাইটার, একটুখানি একটু খেয়াল রাখবে, রাশিয়ান রাইটার ফিলোসফার। আর কোনো কিছু প্রয়োজন নেই আমাদের এখানে, আমার লেখক সম্পর্কে তোমাদের কিছু দেবে না ক্লাস 12-এ। আর একটুখানি দেখে নেবে সোর্সটা কি। এটা হচ্ছে শর্ট স্টোরি লিটারেস লেখা এবং পাবলিশড হচ্ছে 1885 সালে। আর তোমার সোর্স যেটা রয়েছে হোয়াট ম্যান লিভ বাই অ্যান্ড আদার টেলস, এটুকু খেয়াল রাখলেই হবে, আর কোনো কিছু তোমাদের প্রয়োজন নেই। সম্পূর্ণ যে শর্ট স্টোরি, এখানে আমাদের মেনলি 3টে ক্যারেক্টার। একটা হচ্ছে তোমার জার, রাশিয়ান রুলারকে জার বলা হয়, এবং এর পাশাপাশি হারমিট রয়েছেন, সাধু। আর 3 নম্বর যিনি আছেন বিয়ার্ডেড ম্যান, যেটা হচ্ছে জারের এনিমি। তো ওনার এন্ট্রি পরে আসবে, এখন আমরা দেখি তারপর গল্পের শুরুতে কী রয়েছে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ এক্সপ্লেন করে দিচ্ছি, তোমরা শেয়ার করতে থাকো। At once occurred to a certain jar that if he always knew the right time to begin everything, if he knew who were the right people to listen to and whom to avoid, above all, if he always knew what was the most important things to do, he would never fail in anything he might undertake. ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা লাইন বলছে, ইট অনস একদা, মানে অনস মিনস একদা, অকার্ট মিনস হচ্ছে হ্যাপেন বা সংঘটিত হওয়া, টু আ সার্টেন জার। সার্টেন মানে এই দেখো, একটা হচ্ছে তোমার নির্দিষ্ট কোনো একটা জারের কথা বলা হচ্ছে, যেটা কিন্তু এখানে উল্লেখ করেনি, কোনো একজন সামহাও কোনো একটা আননোন অপরিচিত ব্যক্তি। তো ওনার জার মানে এখানে শাসক বা রাজা হতে, জার মানে শাসক, মানে দেখো রাশিয়ান শাসক। ওনার মনে প্রশ্ন জেগেছে, 3টে প্রশ্ন, 3 কোশ্চেন, যেহেতু আমার টেক্সটের নাম দেখে বুঝতে পারছো 3 কোশ্চেন। 3টে কোশ্চেন কি? ফার্স্ট কোশ্চেন বলছে এখান থেকে এই পর্যন্ত, ইফ হি অলওয়েজ নিউ, যদি তিনি সর্বদা জানতে পারতেন, দ্য রাইট টাইম, সঠিক সময়, টু বিগিন এভরিথিং, অর্থাৎ কোনো কিছু শুরু করার, যা কিছু শুরু করে এভরিথিং, সব কিছু শুরু কখন করলে ভালো হয়, সেই সঠিক সময়টা যদি তিনি আগে থেকেই জানতে পারেন, কোনটা পারফেক্ট টাইম কোনো কিছু শুরু করার। 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কি বলছেন, ইফ ই নিউ, যদি তিনি জানতে পারেন, হু আর দ্য রাইট পিপল, কোন ব্যক্তিরা সঠিক, রাইট মানে সঠিক, টু লিসেন টু, অর্থাৎ কোন ব্যক্তিগুলো সঠিক যাদের কথা তিনি শুনবেন, অ্যান্ড হোম টু অ্যাভয়েড, কাদেরকে তিনি অ্যাভয়েড এড়িয়ে চলবেন, এগুলো তিনি জানতে পারতেন আগে থেকে। অ্যাবভ অল, লাস্ট কোশ্চেন বলছে, ইফ হি অলওয়েজ নিউ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এবং তিনি সর্বদা জানতে পারতেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি যেটা তিনি করবেন, তাহলে কি হতো? এই 3টে প্রশ্ন উত্তরই তিনি জানতে পেরে যান। ফার্স্ট কোশ্চেন হচ্ছে কোনো কাজ বা সব কাজ শুরু করার সঠিক সময় কোনটা, সঠিক টাইম কোনটা কোনো কাজ করার, এই প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সঠিক পিপল বা রাইট পিপল কারা, যাদের কথা তিনি শুনবেন বা তাদেরকে তিনি এড়িয়ে চলবেন। আর 3 নম্বর কোশ্চেন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা যেটা তিনি করবেন। যদি তিনি এই 3টে কোশ্চেনে আনসার জানতে পারেন, তার মানে হি উড নেভার ফেল, তিনি কখনোই ব্যর্থ হবেন না, ইন এনিথিং হি মাইট আন্ডারটেক। আন্ডারটেক বলতে ওনার অধীনস্থ কোনো কাজ, কোনো দায়িত্বে যদি কোনো কাজ যদি উনি নেন, কোনো কাজের দায়িত্ব যদি উনি নেন, তো সেই কাজে তিনি কখনোই ব্যর্থ হবে না, এটাই ওনার কিন্তু মেন উদ্দেশ্য। তো ন্যাচারালি যদি এই সমস্ত প্রশ্নের উত্তর আগে থেকেই জেনে যায়, তাহলে কিন্তু মানুষ কখনো ব্যর্থ হবে না, সেটাই ওনার ইচ্ছা। And this thought having occurred to him, he had it proclaimed throughout his kingdom that he would give a great reward to anyone who would teach him what was the right time for every action, and who were the most necessary people, and how he might know what was the most important thing to do. সেম কোশ্চেনটাই ঘুরিয়ে যখন প্রক্লেম করা হচ্ছে,
ডিক্লেয়ার করে দেওয়া হচ্ছে, অ্যানাউন্স করা হচ্ছে অল ওভার কিংডমে কি যখনই দেখো অ্যান্ড দিস থট, এবং যখনই এই চিন্তাটা হ্যাভিং অকার্ড টু হিম সংঘটিত হয়েছিল টু হিম, ওনার মধ্যে যখন এই তিনটে কোশ্চেন ওনার মাথার মধ্যে আসে বা ওনার যখন চিন্তা হয় এই তিনটে প্রশ্ন নিয়ে, তখন তিনি কী করলেন? হি হ্যাড ইট প্রক্লেম থ্রু আউট হিস কিংডম, সর্বত্র হিস কিংডম তার রাজত্বে প্রক্লেম ঘোষণা করে দিয়েছিলেন, তার যেমন লোকজনকে দিয়ে ঘোষণা করে দিয়েছিল। কী ঘোষণা করেছিল? হি উড গিভ আ গ্রেট রিওয়ার্ড, হি উড রিপ, এখানে দেখো দেওয়া হবে, তিনি দেবেন, রাজা বলছে তিনি দেবেন তার রাজ্যে এই সমস্ত পুরস্কার। এখানে আর গ্রেট রিওয়ার্ড বলতে এখানে কিন্তু একটা বিশাল পুরস্কার বা আকর্ষণীয়, ইন্টারেস্টিং বা খুবই ভালো একটা দামি পুরস্কার দেবেন। রিওয়ার্ড মিনস পুরস্কার, এনিওয়ান, যে কোনো ব্যক্তি হতে পারে, সেটা যে পরিচিত এমন নয়, যে কোনো ব্যক্তি হতে পারে যিনি ওনাকে টিচ হিম হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, অর্থাৎ প্রতিটা কাজের সঠিক সময় কোনটা সেটা যদি ওনাকে কেউ বলে দেয়, বা সবচেয়ে মোস্ট নেসেসারি পিপল, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা প্রয়োজনীয় ব্যক্তি কারা, এটা যদি কেউ বলে দেন, বা এর পাশাপাশি হাউ হি মাইট নো, তিনি কীভাবে জানতে পারবেন হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, সবচেয়ে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি যেটা তিনি করবেন। এই তিনটে প্রশ্নের উত্তর যদি কেউ ওনাকে এখানে জানিয়ে দিতে পারে বা ওনাকে বলে দিতে পারে, তাহলে তিনি কিন্তু তাকে পুরস্কৃত করবেন, একটা আকর্ষণীয় বা গ্রেট রিওয়ার্ড বলতে এখানে একটা খুব সুন্দর বড় বা খুব মূল্যবান তাকে পুরস্কৃত করবেন দামি কিছু দিয়ে। ওকে, ন্যাচারালি যখন এরকম ঘোষণা করা হয়, তোমরা গোপাল ভাঁড়ের গল্প জানো, সে এরকম অল ওভার মানে কিংডম থেকে এরকম সমস্ত জ্ঞানীগুণী ব্যক্তিরা চলে আসবে ন্যাচারালি, আগেকার যা হতো। সো অ্যান্ড লার্নেড ম্যান কেম টু দ্য জার, বাট দে অল আনসার হিজ কোশ্চেন ডিফারেন্টলি। এবার এমন বিদঘুটে কোশ্চেন, এর প্রশ্ন তো এমন নয় যে MCQ টিক মেরে দিলাম তোমাদের সেমিস্টার 3-র মতো, এখানে তেমন তো নয়, ঠিক আছে? এখানে কোনো অপশান নেই, এখানে তোমাকে কোশ্চেন করা হচ্ছে, তার আনসার দিতে হবে সেমিস্টার 4-এর মতো। ভিন্ন 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 পাবলিকের ভিন্ন ভিন্ন আনসার হবে, বা ভিন্ন ভিন্ন স্টুডেন্টের ভিন্ন ভিন্ন আনসার হবে। এখানেও ঠিক সেম কোশ্চেন যখন করা হয়েছে, তার উত্তর দিতে কারা এসছে? লার্নেড মেন মানে জ্ঞানীগুণী ব্যক্তিরা, বিচক্ষণ ব্যক্তি, বিদ্বান ব্যক্তি, রাজ্যের অল ওভার কিংডম থেকে তারা চলে এসছেন জারের কাছে। বাট দে অল আনসার, কিন্তু তারা তারা প্রত্যেকের উত্তর দিয়েছেন হিজ কোশ্চেন, তার উত্তরগুলো, প্রশ্নগুলোর ডিফারেন্টলি, সম্পূর্ণ আলাদা আলাদাভাবে উত্তর দিচ্ছে, কারোর উত্তর সে কারোর উত্তর মিল নেই। এবার দেখো প্রথম প্রশ্নের উত্তরে কী কী, মানে প্রথম প্রশ্নের উত্তর কী কী এসছে দেখো। প্রথম প্রশ্ন কী ছিল? সবচেয়ে সঠিক সময় কোনটা, কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটা, ফার্স্ট কোশ্চেন, এটা মনে রাখবে। তাহলে প্রশ্ন তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে বা লেখা শিখতে হবে যারা পারবে না, ঠিক আছে? যারা পারবে না তারা কয়েকটা প্রশ্ন দেবো, সেগুলো লিখে নেবে, ভালো করে সেগুলো প্র্যাকটিস করবে। আর যারা পারবে লেখার চেষ্টা করবে। 2 নম্বরের কোশ্চেন কিন্তু 6 নম্বরের কোশ্চেন লিখে লিখে আমাদের প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট করতে পারবে। ওকে, তাহলে ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে, তো প্রথম প্রশ্নটা কী ছিল বললাম এক্ষুনি, কিছু ব্যক্তি উত্তর দিচ্ছেন, জ্ঞানী ব্যক্তিরা, টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, সঠিক সময় জানার জন্য প্রতিটি কাজের, অন মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স আ টেবিল অফ ডেজ, মান্থ, ইয়ার্স অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট। দেখো এটা 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 প্রশ্ন বলেছে যে আমরা অ্যাডভান্স মানে আগের থেকে ফিউচার জানবে কী করে, উনি বলছেন, ওরা অ্যাকচুয়ালি ওনার ইন্টেনশন কি, যে ফিউচার কীভাবে জানবে, ফিউচারের সঠিক সময় জানবে কীভাবে, যে কাজটা তিনি সবসময় জানতে পারেন। কিন্তু এখানে যিনি উত্তর দিচ্ছেন, তিনি কী উত্তর দিচ্ছেন, বা কিছু ব্যক্তি কী উত্তর দিচ্ছেন, যে একজন মাস্ট অবশ্যই ড্র আপ মানে ছক করে নেবে আর কি, ইন অ্যাডভান্স আগে থেকেই, আর টেবিল 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 আর কি ছক মতো করে নেবে, কিসের, দিনের, মাসের, বছরের, এবং সেই মতো মাস্ট অবশ্যই লিভ জীবনযাপন করবে স্ট্রিক্টলি কঠোরভাবে, অ্যাকর্ডিং টু ইট। অ্যাকর্ডিং টু ইট বলতে এই যে চার্টটা করা হবে, এই টেবিলটা করা হবে, এই ছক বা চার্ট অনুযায়ী সে লাইভ লিড করবে। এটা তো রুটিন হয়ে গেল, উনি তো রুটিন চাননি। আর ওনারাই বলছেন, যারা এই উত্তরে দিচ্ছেন, ওনারা কি বলছেন, অনলি দাস, এইভাবেই, শুধুমাত্র এইভাবেই, দে সাইড বা সাইড দে, তারা বললো বা তারা বলেছিল, কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম, তাহলেই তারা বললো শুধুমাত্র এইভাবেই, অনলি শুধুমাত্র এইভাবেই
এভরিথিং কুড বি ডান, যদি সেন্টেন্সটা ঘুরিয়ে বলি তাহলে এভরিথিং কুড বি ডান, সব কিছু সম্পন্ন হবে অ্যাট ইটস প্রপার টাইম, তার সঠিক সময়ে বা যথার্থ সময়ে সম্পন্ন হবে যদি এইভাবে মেনটেন করা হয়, রুটিন মাফিক করা হয়। নেক্সট ফার্স্ট কোশ্চেনের উত্তরেই আরও কয়েকজন ব্যক্তি আছেন, তারা উত্তর দিচ্ছেন। আদার ডিক্লেয়ার দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, বাট that not letting oneself be observed in idle pastimes, one should always attend to all that was going on and then do what was most needful. দেখো এখানে খুব ইম্পর্টেন্ট কথা বলছে দেখো যে বিষয়টা যে আগে থেকে আমরা যেটা করি যে ইট ওয়াজ ইম্পসিবল, যে আগে যে উত্তরটা দিল সেখানে বলছে ইট ওয়াজ ইম্পসিবল, এটা অসম্ভব, টু ডিসাইড বিফোর হ্যান্ড মানে অ্যাডভান্স, আগে থেকে ডিসাইড সিদ্ধান্ত করা, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে আগে থেকে প্রতিটা কাজের সঠিক সময় নির্ধারণ করা অসম্ভব, বাট কিন্তু দ্যাট, তিনি একটা ব্যক্তিগত কথা বলছে যে নট লেটিং, এখানে যারা আছেন তারা বাকি ব্যক্তিগুলো, যে নট লেটিং নষ্ট না করা উচিত অন সেলফ, কোনো একজন ব্যক্তির কথা, যে কোনো ব্যক্তি হতে পারে, সে রাজা হোক বা যে কোনো ব্যক্তি, বি অ্যাবজর্ব ইন আইডল পাস টাইম, আইডল বলতে অলস, পাস টাইম বলতে অতিবাহিত করা, অপচয় করা, অ্যাবজর্ব নিমজ্জিত থেকে, অর্থাৎ একজন ব্যক্তির কিন্তু ওই অলসভাবে সময় নষ্ট করা উচিত নয়। অন শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল, একজনের উচিত সর্বদা অ্যাটেন্ড করা, অর্থাৎ দ্যাট ওয়াজ গোয়িং অন, যা কিছু ঘটছে, অল দ্যাট ওয়াজ গোয়িং অন, যা কিছু ঘটছে সেই সমস্ত কিছুর মধ্যে অংশগ্রহণ করা, মানে কোনো কিছুকে ছেড়ে হবে না, যা হচ্ছে তার সঙ্গে আমি মিশে গেলাম, মিশে গিয়ে দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, তারপরে হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, যেটা সবচেয়ে প্রয়োজন, যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা করব, যেটা প্রয়োজন হয় সেটাকে আমরা ছেড়ে দেবো। তারপরে আদার এগেন আরও কয়েকজন ব্যক্তি উত্তর দিচ্ছে that however attentive the jar might be to what was going on, it was impossible for one man to decide correctly the right time for every action, but that he should have a council of wise men who would help him to fix the proper time for everything. আদার এগেন অন্যরা এবার কি বলছেন, আরও যারা আছেন, সেট হাউভার যাই হোক, বলছে অ্যাটেন্টিভ দ্য জার, বলছে একটা জার যিনি শাসক যতটাই মনোযোগী হোক না কেন, হোয়াট ওয়াজ গোয়িং অন, যে ঘটনাগুলো ঘটে চলেছে বা যা কিছু ঘটছে তার মধ্যে তিনি যতটাই মনোনিবেশ করুক না কেন, ইট ওয়াজ ইম্পসিবল, এটা অসম্ভব ফর অন ম্যান, একজন ব্যক্তির ক্ষেত্রে, টু ডিসাইড সিদ্ধান্ত করা কারেক্টলি সঠিকভাবে, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, অর্থাৎ একজন ব্যক্তির ক্ষেত্রে প্রতিটা কাজের সঠিক সময় নির্ধারণ করা অসম্ভব, সেটা যারই হোক না কেন, যারও হলেও বলো বা যে কোনো ব্যক্তি হোক না কেন, তিনি যতটাই সেই কাজের প্রতি মনোনিবেশ করুক না কেন, তবুও একটা ব্যক্তির ক্ষেত্রে অসম্ভব। তারা কি করছে, তারা সাজেস্ট করছেন দ্যাট হি শুড হ্যাভ আ কাউন্সিল অফ ওয়াইস ম্যান, ওনার একটা কি করা উচিত, হি শুড হ্যাভ আ কাউন্সিল, ওনার একটা যে উপদেষ্টা কমিটি গঠন করা উচিত। লাস্ট কি বলছিলাম যে তাহলে একজনের উচিত তাহলে কাউন্সিল, একটা উপদেষ্টা যে পরিষদ যদি বলা হয়, ঠিক আছে, ওয়াইস ম্যানদের, জ্ঞানীগুণী ব্যক্তি থাকবে, ওনাদেরকে নিয়ে একটা পরিষদ গঠন করতে হবে, এবং সেখানে সেই জ্ঞানীগুণী ব্যক্তিরা থাকবেন, সেখানে উপদেষ্টা পরিষদ দ্বারা ওনার বিচক্ষণ বুদ্ধি দেবেন, ওনারাই উড হেল্প হিম, সাহায্য করবেন তা ওনাকে, টু ফিক্স প্রপার টাইম ফর এভরিথিং, এই নির্ধারণ করতে, প্রতিটা কাজের সঠিক সময় নির্ধারণ করতে সাহায্য করবে, এটা বলছে। বাট দ্য আদার এগেন, আরও অন্যান্য যারা ব্যক্তি আছেন বা জ্ঞানীগুণী ব্যক্তি আছেন, সবই বিজ্ঞান ব্যক্তি, তাই না, সবই বিদ্বান, সবই জ্ঞানী, সবই বিচক্ষণ, সো দেয়ার ওয়ার সামথিং হুইচ, এবার বলছে একদল বলছে যে জ্ঞানীগুণী ব্যক্তির যে একটা কাউন্সিল থাকবে, তারাই পরামর্শ দেবে যারকে যে এইভাবে করলে ভালো হবে, এইভাবে যদি কাজটা করা হয়, এই ওয়েতে যদি কাজটা করা হয় পারফেক্টভাবে চলবে, সঠিক সময় তারাই বলে দেবে। আর একদল বলছে যে দেন এগেন আদার সাইড দেয়ার ওয়াজ সামথিং হুইচ কুড নট বি ওয়েট to be laid before a council, but about which one had at once to decide whether to undertake them or not. এবার বলছে কিছু জিনিস আছে,
কিছু জিনিস, সব কিছু তো তাদের জন্য অপেক্ষা করা যায় না, কিছু কিছু জিনিস আছে যা এই পরিষদের সামনে পেশ করার জন্য তো অপেক্ষা করা যেত না, যে ওনারা কখন বলবেন সে থাকা যাবে না। তাহলে সেই কাজগুলো কি করতে হবে? But in order to decide that, one must know beforehand what was going to happen. Just a minute, line মানে omit হয়েছে। There was something which could not be wait to be laid before the council. তাহলে কোনো কাজ যেগুলো এই কাউন্সিলের সামনে উপস্থাপন করার মতো, লেট টু বি লেট বলতে উপস্থাপন করা, আর নট টু বি ওয়েট অপেক্ষা করা যাবে না বা যায় না সব কিছু, বাট অ্যাবাউট হুইচ অন হ্যাড অনস টু বি ডিসাইড ওয়েদার টু বি আন্ডারটেক দেম অর নট। অর্থাৎ সেই কাজটা তৎক্ষণাৎ অন হ্যাড অ্যাট অনস ডিসাইড সিদ্ধান্ত নিতে হবে সেটা করবে না করবে না, তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে হবে। হয়তো এমন এমার্জেন্সি সমস্যা হলো, সেখানে আর্জেন্ট সেটা না করলে কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে, তো সেটা তৎক্ষণাৎ ডিসাইড করতে হবে। তার জন্য তার সেই কখন তাদেরকে বলবো, তারা পারমিশন দেবে, সে তো ফুল প্রসিডিউর ফলো করতে গেলে তাহলে শেষ হয়ে যাবে। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট অন মাস্ট নো বিফোর হ্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন। এইভাবেই যদি আমরা দেখতে পাই, তাহলে আর সেই সিদ্ধান্ত নিতে গেলে কাউকে আগে থেকে জানতে হবে কি ঘটছে বা ঘটে চলেছে। তাহলে একজন ব্যক্তি, আর তিনি কে? ইট ইজ অনলি ম্যাজিশিয়ান। তিনি হচ্ছে একমাত্র যিনি হচ্ছে জ্যোতিষী বা জাদুকর, অ্যাস্ট্রোলজার বা ম্যাজিশিয়ান বা জাদুকরই বলো, হু নো দ্যাট, যিনি জানেন আগে থেকে সব কিছু, ভবিষ্যৎ যিনি বলতে পারেন। দেয়ারফোর ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন অন মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ান। দেয়ারফোর এইভাবে যদি আমরা জানতে চাই প্রতিটি কাজের সঠিক সময়, তাহলে অন মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ান। তাহলে একজনের অবশ্যই সেই উচিত পরামর্শ নেওয়া আর বা আলোচনা করা, ডিসকাশন করা, কার সাথে? জাদুকরের সাথে। তো এরকমভাবে ফার্স্ট কোশ্চেনের আনসার ভিন্ন ভিন্ন আসলো। ঠিক সেমভাবে যখন দ্বিতীয় কোশ্চেনটা ইকুয়ালি ভেরিয়াস ওয়ার আনসার টু দ্য সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন কী ছিল? রাইট পিপল, সঠিক ব্যক্তি কারা, যাদের কথা তিনি শুনে চলবেন, যাদেরকে তিনি এড়িয়ে চলবেন। তাহলে সেই সেকেন্ড কোশ্চেনের আনসার ইকুয়ালি একই রকমভাবে ভ্যারিয়াস ভিন্ন ভিন্ন উত্তর আসলো। কিছু ব্যক্তি বলছেন সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি কারা? সাম সাইড দ্য পিপল দ্য যার মোস্ট নিডেড ওয়ার হিজ কাউন্সিলর। ওই যে উপদেষ্টা কমিটি তৈরি করা হবে, পরিষদের সদস্য যারা থাকবেন তারাই সব থেকে বিচক্ষণ ব্যক্তি, বা তারাই সব থেকে রাজার প্রয়োজনীয় ব্যক্তি। আবার কেউ বলছে না প্রিস্ট, পুরোহিতরা, আবার কেউ বলছে না ডক্টর, চিকিৎসক। ওয়াইল সাম সেট, আবার কেউ বলছে না ওয়ারিয়ার, যোদ্ধা, ওয়ার দ্য মোস্ট নেসেসারি। তাহলে এরকম সৈনিক বা যোদ্ধারা মহিষারী। তাহলে এখানে সেকেন্ড প্রশ্নের উত্তরে যে সমস্ত ব্যক্তির নাম উল্লেখ করা হবে সেগুলো খেয়াল রাখতে হবে। এটা পুরো প্র্যাকটিস করে নিতে হবে, লিখে সুন্দর করে লিখে নিতে হবে। আমি মানে কীভাবে লিখবে সেগুলো শিখিয়ে দেবো। আর যদি কেউ পেড ব্যাচে আমাদের যুক্ত হতে চাও সেখানেও যুক্ত হতে পারো, সেখানে আরও ফুল ডিটেলসে তোমাদের নোটস স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু শেখানো হবে। এখানে আমরা যতটা সম্ভব প্রোভাইড করে দেবো। থার্ড কোশ্চেনের আনসার, থার্ড কোশ্চেন কী ছিল? যে হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, বা ওয়ার দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেগুলো তিনি করবেন সে কাজটা কি? হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? তাহলে হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অকুপেশন, বা সেই কাজটা কি? তার প্রশ্নের উত্তরে সাম রিপ্লাই, কিছু ব্যক্তি উত্তর দিচ্ছেন। কি উত্তর দিচ্ছেন? মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই জগতে বা এই বিশ্বে, ইন ওয়ার্ল্ড সায়েন্স, বিজ্ঞান। কেউ বলছে না ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, এটা হচ্ছে স্কিল ইন ওয়ারফেয়ার, যুদ্ধক্ষেত্র, ওয়ারফেয়ার যুদ্ধক্ষেত্রে স্কিল, কৌশল। আদার এগেন অন্যরাও বলছে না ইট ওয়াজ রিলিজিয়াস ওরশিপ, এটা রিলিজিয়াস ধর্মীয় ওরশিপ, আরাধনা, অর্থাৎ পুজো, যে ধর্মীয় উপাসনা বা পুজো অর্চনা করা, এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। তাহলে সেমভাবে তাহলে তৃতীয় প্রশ্নের উত্তর কী আসলো? সায়েন্স আসলো, স্কিল ইন ওয়ারফেয়ার আসলো, আর কি আসলো? রিলিজিয়াস ওরশিপ আসলো। এই সমস্ত ভিন্ন ভিন্ন যখন উত্তর আসছে, রাজা কিন্তু বা যার কিন্তু কোনোরকমভাবে স্যাটিসফাই হতে পারছেন না। ওনার তো এই সমস্ত উত্তর চাননি, উনি চাইছেন যে এই সমস্ত কোশ্চেনের যে আনসার উনি পেয়ে যান,
তাহলে তিনি জীবনে কখনো ফেলিওর হবেন না, ফেলিওর যে তকমা ওনার লাইফে থাকবে না, হি উইল বি সাকসেসফুল ইন এভরিথিং। সো দেখা যাক কী হয়। নেক্সট আমরা যতটা সম্ভব পড়ি দেবো যাতে সিলেবাসটা আমরা তাড়াতাড়ি শেষ করতে পারি। অল দ্য আনসার বিং ডিফারেন্ট, দ্য জার এগ্রি উইথ নান অফ দেম and gave the reward to none, but still wishing to find the right answer to his questions, and he decided to consult a hermit well renowned for his wisdom. The second character আমরা এখানে পেয়েছি হারমিট। হারমিটের পরে আসছি, দেখে অল দ্য আনসার বিং হোয়া ডিফারেন্ট, সমস্ত প্রশ্নের উত্তর বা সমস্ত উত্তর বিং ডিফারেন্ট, আলাদা আলাদা হয়, দ্য জার এগ্রি উইথ নান অফ দেম, তাদের কারোর সাথে এই জার কিন্তু এগ্রি বা সহমত পোষণ করলেন না বা করেননি। এবং তার পাশাপাশি যেহেতু তাদের সঙ্গে প্রশ্ন উত্তর ভিন্ন ভিন্ন, কোনো কারোর সঙ্গে সহমত হননি, সো গিভ দ্য রিওয়ার্ড টু নান, তো তিনি আর কাউকে কিন্তু পুরস্কৃত করেননি, অর্থাৎ হি ডিড নট গিভ দ্য রিওয়ার্ড টু এনিওয়ান, কাউকে তিনি কিন্তু পুরস্কৃত করেননি। অ্যান্ড দ্য জার ডিসএগ্রি উইথ অল অফ দেম, তাদের প্রত্যেকের সঙ্গে তিনি কিন্তু মানে অসম্মতি প্রকাশ করেছিলেন, সেই কারণে তিনি তাকে পুরস্কৃত করলেন না। বাট কিন্তু স্টিল উইশিং, এখনও তার মনের মধ্যে ইচ্ছা রয়েছে টু ফাইন্ড, খোঁজার, দ্য রাইট আনসার, সঠিক উত্তরগুলো খোঁজার, টু হুইচ কোশ্চেন, তার সেই 3টে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চলছে এখনও, সে আশা তার মনের মধ্যে আছে। সেই কারণে হি ডিসাইডেড, তিনি সিদ্ধান্ত করলেন টু কনসাল্ট আ হারমিট, সেই একজন সাধু রয়েছেন তার সাথে তিনি সাক্ষাৎ করবেন, ঠিক আছে, আলোচনা করবেন, তার সঙ্গে আলোচনা নিয়ে তার সেই প্রশ্নের উত্তর জানার জন্য তার সঙ্গে তিনি পরামর্শ করবেন। ডিসাইড সিদ্ধান্ত করলেন, কনসাল্ট মানে পরামর্শ করার সিদ্ধান্ত করলেন। এবং যে হারমিট, তার পরিচয় দেওয়া হচ্ছে দেখো এখানে, তিনি ওয়াইল্ডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, রিনাউন্ড বলতে এখানে ফেমাস, বিখ্যাত বা প্রখ্যাত বলতে পারো, কিসের জন্য, ফর হিজ উইজডম, তার জ্ঞানের জন্য তিনি কিন্তু ওয়াইল্ডলি রিনাউন্ড, ভীষণভাবে বিখ্যাত, সর্বত্র তার কিংডমে সকলেই তাকে চেনেন। তিনি কিন্তু বাস করেন, যে লোকালিটিতে বাস করেন না, তিনি জঙ্গলে বাস করেন, ওকে, অরণ্যে আর কি। দ্য হারমিট লিভড ইন আ উড হুইচ হি নেভার কোয়েটেড অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফক, সো দ্য জার পুট অন সিম্পল ক্লোথস অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিটস সেল dismounted from his horse and leaving his bodyguard behind, he went on alone. তো ন্যাচারালি হারমিট কোথায় বাস করছেন, দ্য হারমিট লিভ ইন আ উড, তিনি একটা জঙ্গলে বাস করেন বা অরণ্যে বাস করেন বা বাস করতেন, হুইজ নেভার কোয়েটেড, এবং যেখান থেকে তিনি কখনোই কিন্তু কোয়েটেড বলতে ছেড়ে আসা বা সেই জায়গা থেকে বা তার ঘাঁটি ছেড়ে বা তার বাড়ি পরিত্যাগ করতেন না, কখনোই করতেন না। এবং তিনি রিসিভড নান, অর্থাৎ তিনি সাক্ষাৎ করতেন শুধুমাত্র কমন ফক, সাধারণ মানুষ ছাড়া, ফক মিনস এখানে গ্রাম্য মানুষজন বা সাধারণ মানুষজন এখানে বোঝানো হচ্ছে, ওকে। তো সাধারণ মানুষের সঙ্গে ছাড়া তিনি কিন্তু কারোর সঙ্গে সাক্ষাৎ করতেন না। এখানে নান বাট আমরা অনলি ইউজ করে অ্যাফার্মেটিভ করতে পারি, গ্রামারের পার্টে আমি পরে আসবো, আমি জাস্ট টেক্সটটা তুমি অ্যানালাইজ করে দিচ্ছি। হি রিসিভড, তিনি শুধুমাত্রই সাক্ষাৎ করতেন সাধারণ মানুষের সাথে বা সাধারণ মানুষের সাথে ছাড়া তিনি কারোর সাথে সাক্ষাৎ করতেন না। সো দ্য জার পুট অন, সেই কারণে জারকে, তো সে জার হও আর তুমি সাধারণ মানুষ হও, তোমাকে সেই সাধারণ মানুষ হয়ে যেতে হবে, সেখানে কিন্তু রাজা বা মন্ত্রী কারোর কিন্তু ইম্পর্টেন্ট নয়, সবাই সেখানে সেম। তো সেই জার তিনি সেটা জানতেন। সো তাই দ্য জার পুট অন বলতে পরিধান করা, সিম্পল ক্লোথস, সাধারণ পোশাক পরিধান করলেন, বিফোর রিচিং দ্য হারমিট সেল, সেই হারমিটের সেল বলতে এখানে যে কুঠির আর কি, হারমিটের কুঠিরে পৌঁছানোর আগে, ডিসমাউন্টেড, তিনি অবতরণ করলেন বা নেমে গিয়েছিলেন। কোথা থেকে নেমে গিয়েছিলেন, ওনার যে উনি যে হর্সে করে যাচ্ছিলেন সেই হর্স থেকে তিনি কিন্তু নেমে গিয়েছিলেন। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, এবং তার সমস্ত বডিগার্ডকে পিছনে রেখে, অর্থাৎ যেখানে জারের বাড়ি, হারমিটের মানে কুঠি, সেখান থেকে অনেকটা দূরে পরিত্যাগ করে, লিভিং মানে পরিত্যাগ করা, তার বডিগার্ডদেরকে পরিত্যাগ করে বা পিছনে ফেলে রেখে, হি ওয়েন্ট অন অ্যালোন, তিনি একাই সেখানে গিয়েছিলেন। আশা করি বুঝতে পেরেছ। when the jar approached, the hermit was digging the ground in front of his hut. when the jar approach বলতে এগিয়ে যাওয়া, যখন জার সেই হচ্ছে
এগিয়ে গেল, বা অ্যাপ্রোচ বলতে এখানে কাছে গেল আর কি। সেই সময় হারমিট কী করছিল? হারমিট সেই সময় ডিগিং খনন করছিল দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হাট। তার বাড়ির সম্মুখে যে গ্রাউন্ড, যে মানে জমিটা ছিল আর কি, সেই জমিটা বা মাটিটা তিনি খুঁড়ছিলেন। সিং দ্য জার, তিনি জারকে দেখে গ্রিটেড হিম বলতে ওয়েলকাম, স্বাগতম জানানো, তাকে স্বাগতম জানিয়েছিলেন। অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, বাট এক্সট্রা কোনো কিছু যে তার প্রতি যে এক্সট্রা ফিলিং, রাজা এসছে তার প্রতি বা জার এসছেন, শাসক এসছেন তার প্রতি একটা বিশাল কিছু একটা ফিলিং দেখাবে না, জাস্ট ওনাকে দেখলেন, ওনাকে স্বাগতম জানালেন এবং ওয়েন্ট অন ডিগিং, উনি যে কাজটা করে চলেছিলেন খনন কার্য, সেই খনন কার্য করে চললেন। হারমিটের স্ট্রাকচার মানে ফিজিক্যাল যে ডেফিনেশন সেটা দিচ্ছে দেখো, তিনি কেমন? দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক, জোড়াজীর্ণ, ফ্রেল মিনস হতে জোড়াজীর্ণ শরীর, উইক দুর্বল, অ্যান্ড ইচ টাইম হি স্টাক হিজ স্প্যাট ইন্টু দ্য গ্রাউন্ড অ্যান্ড টার্ন আ লিটিল আর্থ অ্যান্ড ব্রেথ হেভিলি, এবং প্রতিবার হি স্টাক, যখনই তিনি আঘাত করছিলেন এই মানে এই তোমার কুড়োল ওটাকে কী বলে, কোদাল, স্পেডটাকে যখন গ্রাউন্ডে মারছিলেন, মারার পর তিনি কি করছেন? টার্ন আ লিটিল আর্থ, আর্থ সেখানে মাটি, সামান্য পরিমাণে বা অল্প পরিমাণে তিনি মাটি তুলছিলেন, বাট নিঃশ্বাস বা শ্বাস প্রশ্বাস কিন্তু জোরে জোরে ফেলছিলেন। অর্থাৎ বয়স হয়ে গেছে, জরাজীর্ণ শরীর, খুবই দুর্বল, এবং তার যখন কাজ করতে হচ্ছে কষ্ট হচ্ছে, এবং তার ফলে কিন্তু তার যে ব্রিদিংটা সেটা কিন্তু জোরে জোরে পড়ছে, কিন্তু মাটি যে কাটছে খনন করার সময় সেটা সামান্য পরিমাণে কাটছে। The jar went up to him and said, I have come to you, wise hermit, to ask you to answer 3 questions. How can I learn to do the right thing at the right time? Who are the people I most need? To whom should I therefore pay more attention than to the rest? And what affair are the most important? I need my first attention. তাহলে 3টে কোশ্চেন যার করছেন হারমিটকে। ওয়েন্ট আপ টু হিম, তার দিকে এগিয়ে গেলেন, বলছেন কি, আই হ্যাভ কাম টু ইউ, আমি আপনার কাছে এসেছি, ওয়াইস হারমিট, জ্ঞানী ব্যক্তি বা জ্ঞানী সন্ন্যাসী, টু আস্ক ইউ, আপনাকে জিজ্ঞাসা করতে, টু আনসার, উত্তর, 3 কোশ্চেন, আমার 3টে প্রশ্ন আছে, সেই 3টে প্রশ্নের উত্তর জানতে এসেছি। প্রথম প্রশ্ন, হাউ ক্যান আই লার্ন, আমি কীভাবে জানবো, টু ডু দ্য রাইট থিং, সঠিক সময়, রাইট থিং সঠিক কাজ, অ্যাট দ্য রাইট টাইম সঠিক সময়ে সঠিক কাজ কোনটা আমি কীভাবে জানবো। ফার্স্ট কোশ্চেন, একই কোশ্চেন ঘুরি ফিরে বলছে, তোমার ফার্স্ট কোশ্চেন যেটা লিখেছো মানে শুরুতে যেটা বলেছো ওটাই তোমার পরীক্ষায় লিখবে। হু আর দ্য পিপল আই মোস্ট নিড, কারা সেই ব্যক্তি যাদের আমার সবচেয়ে বেশি প্রয়োজন। টু হুম শুড আই দেয়ারফোর পে মোর অ্যাটেনশান, এবং কাদের প্রতি বা তাদের প্রতি আমি সবচেয়ে বেশি আমার মনোনিবেশ করব। দেন টু দ্য রেস্ট, রেস্ট মানে বাকিদের থেকে বেশি মনোনিবেশ করব। অ্যান্ড হোয়াট অ্যাপিয়ার আর দ্য মোস্ট, অ্যাপিয়ার বলতে গেলে অকুপেশন বা অ্যাক্টিভিটি বা ওয়ার্ক বা অ্যাকশান যাই বলতে পারো, কাজ আর কি এক কথায়, বা থিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনগুলো, যেগুলো নিড মাই ফার্স্ট অ্যাটেনশান, আমার প্রথম মনোনিবেশ করব যে কাজগুলোর প্রতি, সেগুলো কোনগুলো। The hermit listened to the jar but answered nothing. He just spat on his hand and recommenced his digging. The hermit listened to the jar. Hermit কি করলেন? Listen, শুনলেন, the jar, জারের কথাগুলো শুনেছিলেন, but answer nothing, কিন্তু কোনো উত্তর দিলেন না। He just spat, তিনি কি স্পাট মিনস বলতে হাতে মানে একটু থুতু মতো দেওয়া আর কি, থুতু দিয়ে ওই হাতটাকে আর কি দুটো হাতকে মানে হাতের তালুটাকে দলে নিয়েছে। অ্যান্ড রিকমেন্ডস ডিগিং, রিকমেন্ড বলতে গেলে কন্টিনিউ, এবং তার যে খনন কার্য সেটা কিন্তু কন্টিনিউ করতে লাগলেন। উনি বললেন, ইউ আর টায়ার্ড, সাইড দ্য জার, লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক আ হোয়াইল ফর ইউ। জার বললেন, ইউ আর টায়ার্ড, আপনি ক্লান্ত হয়ে পড়েছেন, লেট মি টেক দ্য স্পেড, আমাকে স্পেডটা দিন, কোদালটা দিন, অ্যান্ড ওয়ার্ক আ হোয়াইল ফর ইউ, কয়েক মুহূর্ত আপনার জন্য কাজ করতে দিন। থ্যাঙ্কস, said the hermit, hermit বললেন ধন্যবাদ, giving the spade to the jar, জারকে স্পেডটা দিলেন, কোদালটা দিলে মানে দেওয়ার পর মানে দিয়ে কি করলেন, he sat down on the ground, তিনি মেঝেতে বসে পড়লেন। When he had dug 2 beds, the jar stopped and repeated his question. যখন তিনি 2টো ক্ষেত্র, বেড মানে ক্ষেত্র, যখন তিনি 2টো ক্ষেত্র খনন করেছিলেন তিনি থেমে গেলেন।
হিজ জার স্টপ অ্যান্ড রিপিটেড হিজ কোশ্চেন, আবার তিনি তার তিনটে প্রশ্ন করলেন। তাহলে ফার্স্ট টাইম, দ্বিতীয়বার সেকেন্ড টাইম কিন্তু প্রশ্নটা করছেন। দ্য হারমিট এগেন গেভ নো আনসার, হারমিট তখনও কিন্তু কোনো উত্তর দিলেন না, বাট রোজ কিন্তু উঠে দাঁড়ালেন অ্যান্ড স্ট্রেচ আউট হিজ হ্যান্ড, স্ট্রেচ মানে প্রসারিত করে দেওয়া, তার হাত বাড়িয়ে দিলেন ফর দ্য স্পেড, তিনি কোদাল চাইলেন। অ্যান্ড সেট বললেন নাও রেস্ট আ হোয়াইল অ্যান্ড লেট মি ওয়ার্ক আ বিট, এখন আপনি বিশ্রাম নেন অ্যান্ড লেট মি ওয়ার্ক আ বিট, আবিট বলতে অল্প পরিমাণে আমাকে কাজ করতে দিন। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড অ্যান্ড কন্টিনিউ টু ডিগ, কিন্তু দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, জার তাকে কিন্তু স্পেডটা দিলেন না, কোদালটা দিলেন না, অ্যান্ড কন্টিনিউ ডিগিং, খনন কাজও চালিয়ে গেলেন। অন আওয়ার পাস্ট, 1 ঘন্টা কেটে গেল, অ্যানাদার 2 ঘন্টা কেটে গেল। দ্য সান বিগ্যান টু সিং বিহাইন্ড দ্য ট্রিজ, সূর্য the sun began to sing behind the trees, and the jar at last struck the spade into the ground and said, I came to you, wise man, for answer to my question. If you can give me none, tell me so, and I will return home. The sun began to sing, সূর্য আস্তে আস্তে নিমজ্জিত বা ডুবে যাচ্ছিল, বিহাইন্ড দ্য ট্রি মানে গাছপালা রয়েছে আর তার পিছন থেকে মনে হচ্ছিল, বা জঙ্গলের পিছন থেকে মনে হচ্ছিল, বা জঙ্গলের পাশ যা দূর থেকে মনে হয় জঙ্গলের মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছে, জঙ্গলের পিছন থেকে মনে হচ্ছিল সূর্য ডুবে যাচ্ছিল। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট, শেষমেশ তিনি বিরক্ত হয়ে যাচ্ছে, এত প্রশ্ন করছেন তিনি উত্তর দিচ্ছেন না, তখন তিনি স্ট্যাক ছুঁড়ে ফেলে দিলেন কোদালটিকে অন ইন্টু দ্য গ্রাউন্ড, মেঝেতে। অ্যান্ড সেড বললেন, আই কেম টু ইউ, ওয়াইস ম্যান, আমি এসেছি আপনার কাছে জ্ঞানী ব্যক্তি, আপনার কাছে আমি এসেছিলাম ফর অ্যান আনসার টু মাই কোশ্চেন, আমার প্রশ্নের উত্তরগুলো জানতে। ইফ ইউ ক্যান গিভ মি নান, যদি আপনি আমাকে কিছু না বলতে পারেন, টেল মি সো, আমাকে সেটা বলে দিন, সো সেগুলো আমাকে বলে দিন, আই উইল রিটার্ন হোম, আমি তাহলে ফিরে যাব। ওকে, এই পর্যন্ত ফটো তুলেছিলাম। আচ্ছা, হোয়াট নোট তোমরা যদি চাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো স্ক্রল করে দিচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো, কারণ তোমাদের পড়তে গেলে হোয়াট নোট প্রয়োজন হবে, সেগুলো আমি তোমাদের স্ক্রল করে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে নাও, যতটা প্রয়োজন তোমাদের অবশ্যই সেখান থেকে দেখে নেবে। তো যারা সম্পূর্ণ ক্লাসটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল। আর ভিডিও লেন্দি হবে, কারণ টেক্সট বুঝতে পারছো বড় বড় আর টেক্সট, তো সেখানে ভিডিও একটু লেন্দি হবে, তো অবশ্যই তোমরা সম্পূর্ণ দেখে নাও। বা আশা করি যা দেখেছো কতটা হেল্প পেয়েছো বুঝতে পারছো, স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবে না। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, আর অবশ্যই প্রচুর শেয়ার চাই। ভালো থেকো।